সো ভূচুম্বকত্ব তো আমরা পড়াবো, এই যে ভূচুম্বকত্ব তো পড়াবোই, এরপরে মানে আরও দুইটা বোঝানোর টাইপ আসলে ছুটে গেছে। তো এই দুইটা বোঝানোর টাইপ আজকে তোমাদের পড়াবো, তারপরে আমরা আবার মুখস্থ জিনিসে যাব। তো ভূচুম্বকত্বটা শুরু করেছিলাম, শেষ করে দেই তারপরে। সো ভূচুম্বকত্বের মধ্যে প্রথমে যেই কোণটা আছে তার নাম হলো বিচ্যুতি কোণ বা বিচ্যুতি। সো সবার আগে আমরা পড়ব বিচ্যুতি। এই কি পড়ব? বিচ্যুতি। তাহলে বিচ্যুতি একটা কোণ, বিচ্যুতি একটা কি কোণ। তো এই 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 ফ্যাক্ট হচ্ছে, একটা চুম্বককে ভর কেন্দ্র বরাবর বেঁধে যদি তুমি ঝুলিয়ে দাও, একটা চুম্বককে ভর কেন্দ্র বরাবর বেঁধে যদি তুমি ঝুলিয়ে দাও মুক্তভাবে, তাহলে ও ঝোলার সময় মানে যখন ঝুলে তখন দেখা যায় যে ওই তোমার এটা যদি চুম্বক হয় আর পৃথিবীর একটা মেরু আছে, মানে পৃথিবীরও তো একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু আছে, তাই না? তো স্বাভাবিকভাবে এটা কোনো কথা হলো? এই ব্যাটারি শেষ, ব্যাটারি দে, ব্যাটারি দে, তাড়াতাড়ি ব্যাটারি দে, অতি দ্রুত ব্যাটারি দে। এটা এখন চার্জে লাগিয়ে দিতে হবে, তাহলে লাস্টের দুটো ব্যাচ লাওয়া যাবে আবার। না, এটাতে 3টা হয়ে যাবে। না না, আজকে তো 7:30টায় ব্যাচ আছে। ওকে, তো এই আমার হাত চুম্বক, ঠিক আছে? তাহলে এটা মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এটা নর্থ পোল হলে পৃথিবীর এটা সাউথ পোল, আর পৃথিবীর এটা নর্থ পোল। তাহলে এই নর্থ পোল একবারে সাউথ পোল বরাবর থাকার কথা, কিন্তু দেখা যায় চুম্বকটা একটু ডানে বা বামে বেঁকে থাকে। তো নর্থ পোল যদি ডান দিকে বাঁকে, এটাকে আমরা বলি θ° ইস্ট। আর এই নর্থ পোল যদি একটু বাম দিকে বেঁকে থাকে, এটাকে আমরা বলি θ° ওয়েস্ট। θ° ওয়েস্ট। এখন এইটাকে চিত্র দিয়ে তোমাকে বুঝতে হবে, কারণ বোর্ডে বা যখন কোয়েশ্চেন আসবে চিত্র দিয়ে আসবে। চিত্রে এক্স অ্যাক্সিসটাকে লেখা থাকে ভৌগোলিক অক্ষ, ভৌগোলিক অক্ষ, আর এইটা মনে করো চুম্বক অক্ষ, চুম্বক অক্ষ। তো চুম্বক অক্ষের এই নর্থ পোল সাউথ পোল ভৌগোলিক অক্ষের সাথে যতটুকুটা কোণ তৈরি করে থাকে, এই কোণটাকেই বলা হয় বিচ্যুতি কোণ। এবং তোমরা আগের দিনেই নিশ্চয়ই শুনেছ যে বিচ্যুতি কোণকে আমরা ইস্ট অর ওয়েস্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এখানে নর্থ পোলটা ডান দিকে বেঁকেছে, সো এটা θ° ইস্ট। যদি এটা এদিকে বেঁকে থাকতো তাহলে এটা θ° ওয়েস্ট হতো। একবার θ° ইস্ট আর একবার θ° ওয়েস্ট। কথা কি ওকে? গুড। সো বিচ্যুতি কোণ মানে হচ্ছে ডানে বামে কতটুকুটা ডেভিয়েশন অ্যাঙ্গেল। বাবারা, বিচ্যুতি কোণ মানে কি? ডানে বামে কতটুকুটা ডেভিয়েশন অ্যাঙ্গেল, এটাই। কথা কি ওকে? গুড, ফ্যান্টাস্টিক। এইবার হ্যাঁ, এটা বিনতি ছিল না, বিনতিতে নত হওয়ার একটা কন্ডিশন আসবে। এটা ডানে বামে, বিনতিতে উপরে নিচে যাবে, ঠিক আছে? এত সুন্দর করে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম। এরপর বিনতি কোণ, কি কোণ?
তাহলে দেখো নতি আছে, নতি, নতি মানে নত, মানে এই বিনতি কোণটা দিয়ে বোঝাবে যে কতখানি উপরে বা নিচে গেছে। কি বোঝাবে বাবারা? কতখানি উপরে বা নিচে গেছে। মানে আবার একই জিনিস, একই কথা, কোনো চুম্বককে যদি আমরা ভর কেন্দ্র বরাবর ঝুলিয়ে দিই, এই কিভাবে ঝুলিয়ে দিব? ভর কেন্দ্র বরাবর ঝুলিয়ে দিলে মনে করো যে আমার হাতে চুম্বক এরকম থাকে না, এটা যদি আনুভূমিক রেখা হয় আমার এই হাতটা হয় এরকম হয়ে যায়, নাইলে এরকম হয়ে যায়। কথা কি বোঝা গেছে? এখন কত ডিগ্রিতে উপরে বা নিচে গেল এই অ্যাঙ্গেলটাকে বলা হয় বিনতি কোণ। কি কোণ বলা হয়? বিনতি কোণ। মানে আনুভূমিক থেকে ও কতটুকুটা উপরে বা নিচে বেঁকে গেছে। আর ডানে বামে বেঁকলে বিচ্যুতি, উপরে নিচে বাঁকলে বিনতি। আমি আবারও বলছি, বিনতি মানে বি লাইক নত তল, উপরে নিচে, আর বিচ্যুতি তার মানে ডানে বামে। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি? কথা ওকে? ফ্যান্টাস্টিক। এইবার 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 বিনতিতে যেহেতু আসছি, তাহলে এই একই ছবি, কিন্তু শুধু আগে যেখানে ভৌগোলিক অক্ষ লেখা ছিল ওই জায়গায় লেখা থাকবে আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা। আর এই মনে করো চুম্বক, নর্থ সাউথ ইচ্ছা মতো দেওয়া যেত, বাট আমি একটু তোমাদের বোঝানোর জন্য এটাকে নর্থ এটাকে সাউথ দিচ্ছি। নর্থ সাউথের একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে, যদি চুম্বকের উত্তর মেরু আনুভূমিক রেখা থেকে 1.5 ডিগ্রি নিচে থাকে, তাহলে এই ডেল মানেই কিন্তু এই ডেল, হ্যাঁ কি না? তাহলে নর্থ প্রান্ত যদি নিচে অবস্থান করে তাহলে এইটাকে আমরা বলবো 1.5 ডিগ্রি নর্থ। আর সাউথ প্রান্ত যদি নিচে অবস্থান করে তাহলে আমরা বলতাম 1.5 ডিগ্রি সাউথ। অর্থাৎ এই বিনতি কোণটা হিসাব করা হয় আনুভূমিক রেখা নিচে কে আছে তা দিয়ে। আনুভূমিক রেখা নিচে কে আছে তা দিয়ে। এখানে নিচে কে আছে? নর্থ। তাই এই 1.5 ডিগ্রি কি হবে? নর্থ। 1.5 ডিগ্রি নর্থ। তাহলে আমি কি বুঝাতে পারছি বাবারা? কথা কি ক্লিয়ার? কথা ওকে? গুড। সো বিচ্যুতিও বুঝলাম, বিনতিও বুঝলাম। আরেকটা জিনিস ছিল ভূচুম্বকত্বের আনুভূমিক উপাংশ। এটা তো এরকম করলেই শেষ। আনুভূমিক উপাংশ মানে এই যে বিনতি, এখানে তুমি দেখছো না যে ভূমি থেকে একটু বেঁকা হয়ে গেছে, তাই এটাকে এখন 2টা উপাংশে ভাগ করতে হবে। কেমন করে আমরা 2টা উপাংশে ভাগ করব দেখো, আমি যদি একটু বোঝাই। এইটা যদি আমার মধ্যতল হয় তাহলে এই মধ্যতলের মানে এই চুম্বক বরাবর অ্যাকচুয়ালি বি কাজ করে, আর এই কোণটাকে তুমি দেখতে পাচ্ছ ডি, ডেল ডেল। তাহলে এটা বি হলে এই বরাবর কি কাজ করবে? বি কস ডেল। আর এই বরাবর কি কাজ করবে? বি সাইন ডেল। সো এই বরাবর কাজ করবে বি কস ডেল, আর উপর বরাবর কাজ করবে বি সাইন ডেল। এই হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে এইখানে এই যে আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, আনুভূমিক মানে হরিজন, এইখান থেকে এইচ ইকুয়াল টু বলা যায় বি কস ডেল। আর উলম্ব উপাংশ, উলম্ব মানে ভার্টিক্যাল, এখান থেকে ভি, ভি ইকুয়াল টু বি সাইন ডেল। সো এইচ ইকুয়াল টু বি কস ডেল এবং ভি ইকুয়াল টু বি সাইন ডেল।
এইচ ইকুয়াল টু বি কস ডেল, আর ভি ইকুয়াল টু সরি কি বলে এটাকে, ভি ভার্টিক্যাল, ভি ইকুয়াল টু বি সাইন। তাহলে আমরা যদি এইখান থেকে প্রয়োজনে বি এর মান বাইর করতে চাই, তাহলে স্কোয়ার করে রুট করে দিলে বি বেড়ে যাবে না? দেখো এইখান থেকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর যদি ডেল বের করতে চাই, জাস্ট ভাগ দিলেই সাইন বাই কস হয়ে যাবে ট্যান। সো ডেল ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। সো আলটিমেটলি এখানেও 4টা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো একটু সহজ করে আমাদের মনে রাখতে হবে। একটা এই, আর হচ্ছে এই, আর এই যে হরিজন্টাল উপাংশ এইচ ইকুয়াল টু বি কস ডেল, এটাই হচ্ছে 3 নাম্বার উপাদান, এটাই হচ্ছে 3 নাম্বার উপাদান। সো এইটুকুটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এইচ ইকুয়াল টু বি কস ডেল আর ভি ইকুয়াল টু বি সাইন ডেল। একটা বি কস ডেল আর একটা বি সাইন ডেল। এই পর্যন্ত মনে রাখা যাবে? ওকে। সো সামনে আগাই মানে এটার অঙ্ক করতে দিই আর কি। সো এটা যদি অঙ্ক আমরা করতে দিই, ভূ চুম্বকত্বের আনুভূমিক ও উলম্ব উপাংশ যথাক্রমে ভূচুম্বকত্বের আনুভূমিক ও উলম্ব উপাংশ যথাক্রমে 2 মাইক্রোটেসলা, 3 মাইক্রোটেসলা। চুম্বক ক্ষেত্র প্রাবল্য, চুম্বক ক্ষেত্র প্রাবল্য এবং বিনতি কোণ নির্ণয় করো। বিনতি কোণ নির্ণয় করো। খুবই সহজ, হয়ে যাওয়ার কথা এতক্ষণ। এই বি বের করলে বি কি করে বের করবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে রুট 13 মাইক্রোটেসলা। বি ওকে। আর ডেল ইকুয়াল টু tan ইনভার্স 3/2, তাহলে কত আসছে? 56.31। সো এই অঙ্কগুলো এরকমই, এগুলো জীবনও রিটার্নে আসে না, এগুলো এমসিকিউ ভালোই আসে। সো পারা যাবে? এই ক্লিয়ার? গুড। সো আমাদের এই বিচ্যুতি বিনতির টাইপ শেষ। তাহলে এই বিচ্যুতি বিনতি কি কয় নাম্বার টাইপ দিছিলাম? কত? 10। সো নাও লেট আস স্টার্ট টাইপ 11। এই টাইপের নাম হলো তড়িৎ বা চুম্বক ক্ষেত্রে, তড়িৎ বা চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের গতিপথ, গতিশীল চার্জের গতিপথ।
তড়িৎ বা চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের গতিপথ। তড়িৎ বা চুম্বক ক্ষেত্রে কিসের গতিপথ? গতিশীল চার্জের গতিপথ। মানে একটা গতিশীল চার্জকে যদি আমরা এই ক্ষেত্রের মধ্যে ছেড়ে দিই, তাহলে এর আকৃতি কেমন হবে, এর আকার কেমন হবে, এটা কেমন করে ঘুরবে, এর রোটেশনটা কেমন হবে, অনেকটা এরকম। কথা কি ওকে? কথা ক্লিয়ার? গুড। সো এটাকে আমরা 5টা কেসে সুন্দর করে পড়াবো, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। সো কেস 1, একটু আইকিউ ঠিক রাখো আর কি, আইকিউ দিয়ে উত্তর করতে হবে, তা না হলে কিন্তু ধরতে পারবে না। নাম্বার 1, প্রথম কেসে মনে করো এই বরাবর তড়িৎ ক্ষেত্র রয়েছে। প্রথম ক্ষেত্রে মনে করো এই বরাবর ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এই বরাবর কি আছে? ইলেকট্রিক ফিল্ড রয়েছে। একটা গতিশীল চার্জকে একই দিকে ভি বেগে নিক্ষেপ করা হলো, এইভাবেই ভি বেগে নিক্ষেপ করা হলো। সো নাও একটু কমন সেন্স খাটিয়ে আমাকে বলো, এর গতিপথ দেখতে কেমন হবে, অথবা এই গতিপথের আকৃতি কেমন হবে? সবাই মিলে বললে একটু ভাল লাগতো, একটু সবারই আইকিউটা আমার দেখা দরকার। শিওর? সরল রেখা বিষয়টা দেখো, চার্জের গতিপথ এইদিকে, ইলেকট্রিক ফিল্ডও এইদিকে, তাহলে চার্জ যেদিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ওইদিকে। তাহলে যদি ধনাত্মক চার্জ হয়, মানে বিষয়টা এরকম, আমি এদিকে হাঁটছি, এদিকেই ধাক্কা খাইলাম, অথবা আমি এদিকে হাঁটছি উল্টো দিকে ধাক্কা খেলাম, তো যেমনি হোক আমি তো সরল রেখা বরাবরই থাকবো, তাই না? সো আলটিমেটলি মানে চার্জ যেদিকে গতিশীল, ইলেকট্রিক ফিল্ড যদি ওদিকেই থাকে, তাহলে আলটিমেটলি আমরা সরল রেখায় গতিশীল হবে। এবং অবশ্যই সমত্বরণে গতিশীল হবে। সমত্বরণে কেন বললাম? কারণ এর উপরে কিউ ই বল কাজ করবে, আর কিউ ই বল মানে একটা বল থাকলে কি থাকবে? ত্বরণ থাকবে। ত্বরণ থাকলে কি হবে? গতিশীল হবে। সমত্বরণ গতিশীল। কথা ওকে? কথা ক্লিয়ার? শিওর তো? আচ্ছা, এবার চলে যাই 2 নাম্বার কেসে। কেস 2। কেস 2 এ জাস্ট ইলেকট্রিক ফিল্ডগুলোকে চেঞ্জ করে ম্যাগনেটিক ফিল্ড বানাই দিলাম। ইলেকট্রিক ফিল্ডগুলোকে চেঞ্জ করে কি বানিয়ে দিলাম? ম্যাগনেটিক ফিল্ড বানিয়ে দিলাম। বাবার ইলেকট্রিক ফিল্ডগুলোকে চেঞ্জ করে কি বানাইলাম? ম্যাগনেটিক ফিল্ড বানিয়ে দিলাম। তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও মনে করো কিউ চার্জকে ভি বেগে ছেড়ে দিলাম। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও কিউ চার্জকে ভি বেগে ছেড়ে দিলাম। তোমাদের কাছ থেকে আমার একটাই প্রশ্ন, আবার একই প্রশ্ন, গতিপথ কেমন হবে? কেমন হবে? সরলরেখা। আর কিছু? বিষয়টা হচ্ছে মজার বিষয় যে এই ভি আর বি এর মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি। এবার যদি বল হিসাব করি আমরা, তাহলে বলের মান হবে কিউ ভি বি সাইন 0। তার মানে কত? অর্থাৎ এর উপরে কোনো লব্ধি বল কাজ করবে না। তো লব্ধি বল যদি কাজ না করে, তাহলে স্থির জিনিস স্থির থাকে, গতিশীল জিনিস ওই বেগেই চলতে থাকে। তার মানে এবার ইলেকট্রনটা বা চার্জটা সমবেগে চলতে থাকবে। এবং কিভাবে চলতে থাকবে? সরল রেখায় চলতে থাকবে। সো এবার কেসটা হলো সরল রেখায় বাট সমবেগে। এবার সরল রেখায় সমবেগে চলতে থাকবে। বাবারা কিভাবে চলবে? সরল রেখায় সমবেগে
চলতেই থাকবে। কথা কি ওকে? গুড। নাও কেস 3, এই কয় নাম্বার কেস? 3। এইবার মনে করো আমরা এই কি সুন্দর লাগছে, দেখো হেভি কিন্তু, তাই না? দেখো হেভি জিনিস। তো এবার মনে করো এইটা হলো আমাদের বি, ও কিন্তু বি এর উপর লং। তাহলে কেসটা তো বোঝা গেছে, শিওর তো? এবার তাহলে তোমরা আমাকে গেস করে বলো এবার গতিপথ কেমন হওয়া উচিত? কে কয় বৃত্তাকার, কে কয় উপবৃত্তাকার, আর কিছু কও। এবার কেমন হওয়া উচিত? কেমন কেমন? মুখ দিয়ে কও, হাত দিয়ে না কয়। ও মুখ দিয়ে না কয়, হাত দিয়ে বুঝছি। ওর মুখের আগে বলে হাত চলে। আচ্ছা এই শোনো, এই মুখের আগে হাত চালানো একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে হলো। তোমাদের মধ্যে কিছু পিকুলিয়ার পাবলিক, ওর টার্গেট মেডিকেল, ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ারিং, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এই কাজ করা যাবে না, ব্যাচ চেঞ্জ করে দেব, আমার সাথে কথা বলতো। টার্গেট যদি মেডিকেল হয় তুমি অবশ্যই মেডিকেল ব্যাচে ভর্তি হবে। কোন ছাগল তোমাকে বলেছে মেডিকেলে চান্স না হলে কোথাও চান্স হয় না? ওই ছাগল চান্স পায়নি বলে তুমি চান্স পাবা না, এটা মোটেও যৌক্তিক কথা, এটা পুরাই ফালতাবাজি কথা। তোমার যেটা টার্গেট তুমি সেইটাই নিবা। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে বায়োলজি পড়ার পক্ষপাতী না, আমি মেডিকেল ব্যাচে ম্যাথ পড়ারও পক্ষপাতী না। আমার কথা হচ্ছে যেই টার্গেট নিবা, জান প্রাণ মন লাগিয়ে নিবা, এবং এই চিন্তা আনবাই না যদি আমি চান্স না পাই কি হবে, বরং তুমি এই চিন্তা মাথার মধ্যে আনবা আমি চান্স পাবো না কেন। সো এই যে ফালতু চিন্তায় মেডিকেল প্রিপারেশনের যেই কয়েকটা ছাগল পাগল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছ, ইহা ভেরি ভেরি ডিসগাস্টিং। 2022 সালে আমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং ব্যাচের মধ্যে চান্সের কমন সংখ্যা অনেক ছিল। মানে ধরো ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে 30 জন মেডিকেলে চান্স পেয়েছিল। কারণটা বুঝতে হবে, 22-এ অর্থীদের সময় মেডিকেল পরীক্ষা হওয়ার 6 মাস পর বুয়েটের পরীক্ষা হয়েছে। আর এবারে অ্যাডমিশন টাইমেই তো তোমরা 6 মাস টাইম পাবা না, কথা বোঝোনি তো? ওই 6 মাসে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কেন মেডিকেলে চান্স পাইতে পারবে না? মানে ও তো জানে যে অন্য জায়গায় প্রিলিট ডেট দেয়নি, এখন মেডিকেল পরীক্ষা, তাহলে 1 মাস তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টেরও মেডিকেলের পড়া পড়তে কোনো সমস্যা নাই, কথা বোঝোনি? তার 6 মাস পর বুয়েটের পরীক্ষা চান্স পাইতে হবে। 23 সালে ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে মেডিকেলে চান্স পাইছে 2 জন। ওই দুটা মানুষ না, অমানুষ, ওরা এলিয়েন। ও আসি তালহা, এরা এলিয়েন, মানে ওরা স্টুডেন্টের মধ্যেই পড়ে না, ওরা এলিয়েন আর কি, ঠিক আছে? সো এলিয়েনরা তো এলিয়েন, ওরা পড়লেও চান্স হবে, না পড়লেও চান্স হবে। 24 ব্যাচে ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে মেডিকেলে চান্স পাইছে 0। কথা কি বুঝলে? কারণ 24 ব্যাচে মেডিকেল পরীক্ষা আর বুয়েটের প্রিলি পরীক্ষার মধ্যে গ্যাপ ছিল 11 দিন। আমি যখন পরীক্ষা দিয়েছি 2016 সালে, তখন ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল আমাদের পরীক্ষা হয়েছিল 13 দিন গ্যাপে। কথা কি বুঝতে পেরেছো? আমাদের সময় রাজশাহী থেকে আমরা চান্স পাইছিলাম মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে 3 জন, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে
মেডিকেলে চান্স পাইছিলাম 3 জন। আর যখন ওই পরবর্তী গ্র্যান্ড সেলিব্রেশনে গেলাম তখন দেখলাম ওই মেডিকেলের মধ্যে আমরা 200 জন মতো কমন, মানে 5000 সিটের মধ্যে 200 জন কমন। তো আমাদের মতোটা তোমাদের হবে আর কি, মানে তোমরা 5000-এর মধ্যে 200 জন কমন থাকবা। 24-এ 0 হলো কেন? কারণ 24-এ শর্ট সিলেবাস ছিল। ইঞ্জিনিয়ারিং শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, মেডিকেল ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে। সো ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টের মেডিকেল ব্যাচে মানে মেডিকেলে চান্স পাওয়াটা অলমোস্ট ইম্পসিবল ছিল। কথাটা কি বুঝতে পেরেছো? আর আমরা কেন চান্স পাইছিলাম? কারণ আমরা ইন্টার পর্যন্ত যা পড়ছি, মানে মেডিকেলের সিলেবাসও তাই, ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসও তাই। আমি কি কথা বোঝাতে পারছি? এখন তোমরা 26 ব্যাচ, তোমরা কি শর্ট সিলেবাস করতেছো? সো তোমাদের সিলেবাস কিন্তু একই। সো তোমাদেরকে ওয়াসির মতো গিরিবি হওয়া লাগবে না, কিন্তু তোমরা অ্যাজ ইউজুয়াল যারা ধরো এই মানে একাডেমিকে ভালো করে পড়তেছো তারা কিচ্ছু করা লাগবে না। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও মেডিকেলে চান্স পাবা, মেডিকেল প্রিপারেশন নিয়েও বুয়েটে চান্স পাবা। এমন বিষয় না যে মেডিকেল প্রিপারেশন নিয়ে বুয়েটে চান্স পায় না। পুরা ফাউল কথা, পুরা ফাউল কথা। আমার এক বন্ধু ছিল, নাম সজীব, ওর ভাইও আমার কাছে পড়তো 23 ব্যাচে। সজীব ওর প্রিপারেশন ছিল মেডিকেলের, ও মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়েছিল 17তম, বুয়েট ভর্তি পরীক্ষা হয়েছে 342। তো ওই কি বুয়েটে পড়ে পরীক্ষা দিতে গেছে? মোটেও না। এই যে একাডেমিক টাইমে যে পড়াটা পড়ছে ওই পড়াই ওর মনে ছিল আর কি। কথা বোঝনি? বিষয়টা এরকম। এই তারপরে আমার এক বন্ধু ছিল, ওকে আমরা ছাগল বলে ডাকতাম আর কি। ও তো ছাগলই, ওর মতো উদ্দেশ্যহীনতে থাকা যাবে না। চাপায়ের এক ছেলে, জুতা দিয়ে মারতেও মারা উচিত এরকম ছেলেকে। ওর ইচ্ছা হলো মেডিকেল, ওর পুরা বাপ মা 14 গোষ্ঠীর ইচ্ছা মেডিকেল, ওর এলাকাবাসীর ইচ্ছাও মেডিকেলে। শোনো, প্রিপারেশনও নিয়েছে মেডিকেল। কারণ এইচএসসির টাইমে খুব ভালো করে পড়ছে। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে এইচএসসির পড়াতে কোনো গ্যাপ দাও। এইচএসসির পড়াতে গ্যাপ না থাকলে, জাস্ট ট্র্যাকে থাকলেই চান্স হয়ে যায়। ভেরি সিম্পল কথা। আর যে এইচএসসির মধ্যে গলত করে তখন অ্যাডমিশন টাইমে কুত্তার মতো খাটতে হয়, তাও মানে দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়, খুব কষ্ট হয়। আর একাডেমিক ঠিকভাবে পড়া থাকলে ওটা এমনি চান্স হয়ে যায়, শুধু ট্র্যাক ঠিক রাখতে হয়। এই ট্র্যাক ভুল করলেই সমস্যা। তো ওই পাগল মেডিকেলি প্রিপারেশন, মেডিকেলে সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে। তোর মনটা খারাপ, ঢাকা মেডিকেলে চান্স পায়, দিয়ে 7 দিন কষে পড়েছে, দিয়ে বুয়েটে পরীক্ষা দিয়েছে। বুয়েটে হয়েছে 61তম। মানে নাম খুঁজতে গেলে বুয়েটের ওয়েবসাইটে রেজাল্ট ডাউনলোড করে 61তম কোন ছাগল হয়েছিল খুঁজলে এতবার করে মানা করলাম মেডিকেলে ভর্তি হইস, মানে মেডিকেলে পর বুয়েটে ভর্তি হইস না, হইস না, হইস না, হইস না, না বুয়েটে ভর্তি হইল। তার একদিন পরে গাড়ি ভাড়া করে ঢাকায় গিয়ে সলিমুল্লাহ মেডিকেলে ভর্তি ক্যান্সেল করে বিসির সাথে সালাম বিনিময় করে, স্যার ভুলে গেছে, একদিন লেট হয়ে গেছে আমার, দিয়ে বুয়েটে ভর্তি হলো। ভেরি গুড। ভর্তি হওয়ার পর আমার সেকশানে, সিএসসি ডিপার্টমেন্টেই, আর কিছু পারে না। অঙ্ক মুখস্থ করে তো বইটা চান্স পাওয়া যায়, এমন কোনো আঙুরে কিছু না। এখন আরে ওর পুরো কোশ্চেন ব্যাংক মুখস্থ, ওকে খালি একটা অঙ্ক বললে বলে দিবে এত নাম্বার পৃষ্ঠার এখানে আছে। মুখস্থ বিদ্যার কি লেভেল দেখছো তোমরা? আমি দেখছি। ঠিক আছে শোনো, এই দিয়ে ভেরি গুড। এখনো মেডিকেল তো ছেড়ে দিয়েছে। 4-5 মাস পর দেখছে ও মা বুয়েট তো আমার জন্য না। আর আরেকটা সমস্যা, মানে পড়া তুমি মেডিকেলে গেলেও তোমার ভালো লাগবে না, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে গেলেও ভালো লাগবে না। আমাদের ক্লাস যেরকম ইউনিভার্সিটি লেভেলে গেলে 1% ক্লাস ভালো হয়, 99% ক্লাসে ভালো হয় না। সো তুমি যেখানেই যাও তোমার পড়া ভালো লাগবে না, কারণ টিচার তোমার সব পছন্দের হবে না। কথাকে বুঝতে পেরেছো? এখন তো তোমার যার ক্লাস ইচ্ছা, যার মনে হচ্ছে তার কাছে প্রাইভেট পড়তে পারছো, ওখানে গিয়ে এরকম হয় না। আর প্রাইভেট পড়ার কোনো সুযোগ থাকে না অ্যাডমিশনে, মানে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে। সো তুমি মেডিকেলে বললেও তোমার ভালো লাগবে না, ইঞ্জিনিয়ারিংয়ে বললেও ভালো লাগবে না। এখন ও টিকতে পারেনি কেন? এক তো ওর ফ্যামিলির এগেনস্টে গেছে, ওর নিজের এগেনস্টে গেছে। ও যখন ছোট বাচ্চা তখন থেকে ওর ইচ্ছা ডাক্তার হবে, নিজের এগেনস্টে গেছে। মানে কলেজে তো আমার সাথেই ভর্তি, ও ওর এলাকাবাসীর এগেনস্টে গেছে। মানে ধরো ঈদের ছুটিতেও তো এলাকাতেই যাবে একটা মানুষ,
এলাকাতে যায়, এলাকাতেও মানুষ ওকে নিয়ে হাসি তামাশা করে, ঠিক আছে? তো একটা মানুষ এক তো সবার এগেস্টে গেছে, ওখানেও কিছু পারে না, হতো হতাশ, দিয়ে কি করলো, বুয়েটে পরীক্ষা না নিয়ে গিয়ে সেকেন্ড টাইম কোচিংয়ে ভর্তি হলো, দিয়ে আবার ধুমায় পড়লো। এখন সেকেন্ড টাইমে স্বাস্থ্যমন্ত্রী বলছে 5 মার্ক কাটা যাবে, দিয়ে 5 মার্ক কাটা গেল। প্রথমবার সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছিল, পরের বার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চান্স পেল, দেখি আর করে দিয়ে পরের বার বরিশালে ভর্তি হলো আর কি। দিয়ে ভর্তি হয়ে এখন মনে হয় ইন্টারনি শেষ করছে আর কি, আর আমার পাস টাস করে দেখো এত কিছু করা হয়ে গেছে আর কি। তো ঘটনা হচ্ছে শুধুমাত্র ভুল সিদ্ধান্ত, মানে ওর মেধার কোনো কমতি নাই, কোনো কিছুরই কমতি নাই, কিন্তু এই যে অতি বুদ্ধি, পাগলের বুদ্ধি শোনা, জীবনে গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট ডিসিশন, খুবই ইম্পর্টেন্ট ডিসিশন। এবং সবসময় নিজের কথা শুনবা, এটা ভেরি ইম্পর্টেন্ট। কে তোমাকে কি বলছে এগুলা দেখে তোমার লাভ নাই। ওই যে বললাম না, ও বাপ মায়ের বিরুদ্ধে গেছে, এলাকার বিরুদ্ধে গেছে তো গেছেই, ওর নিজের বিরুদ্ধেও গেছে। একটা মানুষ যখন অন্যের দেখা দেখি নিজের বিরুদ্ধে চলে যায় না, ও যাই হোক ও ভালো থাকতে পারে না। দিয়ে কী হলো আলটিমেটলি, এটা কোনো ডিসিশন হলো বলো? একবার সলিমুল্লার একটা সিট নষ্ট, বুয়েটের একটা সিট নষ্ট, এটাকে সিট নষ্ট বলে। তুমি 10 জায়গায় চান্স পাও, আমি যেমন 13 জায়গায় চান্স পেয়েছিলাম, এটাকে সিট নষ্ট বলে না, কারণ ওয়েটিং থেকে তো টানবেই। সিট নষ্ট বলে কোনটাকে? তুমি পড়তে ঢুকলা, 4 মাস পর তুমি নাই, তাহলে তোমার সিটটা নষ্ট। তো ওর কারণে কিন্তু সিটটা নষ্ট হলো, আর আলটিমেটলি কী হলো, ওই ঘুরে ফিরে গিয়ে মেডিকেলেই বললো। তো তাইলে তো এটা দরকার ছিল না আর কি। এই কারণে বাবা, ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সব কিছুতেই তাই। তুমি কোথায় নিবা তোমার পড়াশোনার ক্ষেত্রে, তুমি পরবর্তীতে গিয়ে কোন দিকে যাবা, কোন লাইনে যাবা, তুমি চাকরি করবা না বাড়িতে বসে থাকবা, না ব্যবসা করবা, না ঘুমাবা, বিষয়টা বোঝো। নাকি তুমি কি করবা, নাকি তুমি কারে বিয়ে করবা। এখন তুমি মনে করো এরে বিয়ে করবা, বিয়ে তোমার মনে মনে পছন্দ, তাহলে তোমার এরে বিয়ে করার দরকার আছে? বিষয়টা বোঝো নি? এই সবগুলো জায়গায় এই দোটানা মানসিকতা একবারেই ভালো না। তোমার ডিসিশন থাকবে বোল্ড, আরে তুমি আগে চেষ্টা করো না, করে তুমি পারলা না তখন দেখা যাবে কি করা যাবে। তুমি চেষ্টা করার আগেই, এই কিছু গার্ডিয়ান আছে বদের বদ, আজকে একটাকে এমন ঝাড়া ঝেড়েছি, আগেই চিন্তা গেছে যদি মেডিকেলে চান্স না পাই তাহলে কি হবে। এটা বাকওয়াস কথা, ফাউল কথা, এগুলা শুনবাই না। রেগুলারিটি মেনটেন করলে, ঠিকভাবে পড়লে সব জায়গায় চান্স হবে। আর তোমার আসলে সব জায়গায় চান্স হয় কোনো লাভ নাই। যারা সব জায়গায় চান্স পাবে এদের জন্য একটা জিনিস খেয়াল করো। ধরো আমি ডিএমসিতে চান্স পাইছি, বাংলাদেশের আর কোথাও চান্স পাইনি, আমার টার্গেট মেডিকেল ছিল, কোনো অসুবিধা। এখন মনে করো তোমার টার্গেট ছিল মেডিকেল, কিন্তু ওই যে 2 নৌকার একটু স্বভাব, তোমার মেডিকেলের পজিশন এসছে 4590, টেনে টুনে নোয়াখালী মেডিকেল কলেজ। বুয়েটেও তোমার আসছে পজিশন 1291, সাবজেক্ট ইউআরপি, সাবজেক্ট আসছে তো একটা ইউআরপি সাবজেক্টের নাম। এখন আমাকে বলো যে মেডিকেল ডিএমসি ছাড়া কোথাও চান্স পায়নি, আর আরেকজন দূরেতেই চান্স পেয়েছে, ডাবল লেট। ধরো ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছে, ওর পজিশন হচ্ছে 3000, ঢাকা ভার্সিটিতে 3000 চান্স কিন্তু পাইছে, মেডিকেলে 5400 চান্স কিন্তু পাইছে, বুয়েটে 1290 এখানেও চান্স পাইছে। ও হলো ট্রিপলেট। এই যুগের গার্ডিয়ানদের ভাষায় কি? ট্রিপলেট। এখন ও পড়বে কোথায় আমাকে বলো? ও নিজেও জানে না, ওর বাপ মাও জানে না, ওর এলাকাবাসীও জানে না, এবং সারা জীবন ও যাই সিদ্ধান্ত নেয় ও সারা জীবনই পস্তাবে। সো এটা কোনো সিদ্ধান্তই না। সো একটা ডিরেকশন ফিক্স রাখতে হবে, কথা ওকে। এবং এই জায়গায় খুব ম্যাচিউর ডিসিশন নিতে হবে, কারণ আলটিমেটলি এই ইন্টার লাইফটা জীবনের খুব গুরুত্বপূর্ণ টাইম। এখানে রেজাল্ট তুমি কি করবা এটার থেকে ইম্পর্টেন্ট তুমি কতটুকুটা ম্যাচিউরড হইলা। কারণ ধরো বুয়েটে গিয়েও আবরার মামলায় 22 জন ফাঁসির আসামি আছে না,
সো বুয়েটে গিয়েও মানুষ খারাপ হয়, সব জায়গায় গিয়ে মানুষ খারাপ হয়। সো বিষয়টা হচ্ছে তুমি কতটুকুটা ম্যাচিউরড ওয়েতে আচরণ করলা, এটাই তোমার ফিউচারে নির্ধারণ করবে আর কি। অনেক সময় ডিসিশান নিতে হয়, এই ডিসিশানগুলো সবাই ঠিকভাবে নিতে পারে না। কারণ আমি ডিসিশান নিব আমার মতো করে নিব, অন্য কারো কথা চিন্তা করে আমার লাভ নাই। তো আমি নিজে ডিসিশান নিজে নিব, নিজে খুশি থাকবো, কে মূল্যটা দেখে আমার লাভ আছে? তোমরা এটা করো না, তোমরা চিন্তা করে পাশের বাসার আন্টি কী ভাববে, এটাই সমস্যা। যাই হোক, তাহলে এটাতে গতিপথ অনেকেই বলছো, তো গতিপথটা কেমন হবে ফিল করে না বললে একটু সমস্যা। আমি একটু বুঝাই। এই বাবারা দেখো দেখো, তো বিষয়টা হচ্ছে এই কিউ, তাহলে কিউ ভিবিকে গেল, তো কে যাওয়ার পর এইখানে বোর্ডের মধ্যে প্রবেশ করতেছে, তাহলে অলরেডি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? তো এখন কি হবে আসলে বিষয়টা দেখো। তো যখন গতিপথটা এই দিকে ছিল, তাহলে বেগ এই দিকে ছিল, আর বি কিন্তু ছিল ভিতরের দিকে, তাই না? তাহলে বিষয়টা দেখো, এদিকে বেগ আর ভি নিচের দিকে, তুমি যখন ক্রস গুণফল করবা এই, তাই না? ভি ক্রস বি, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস, তাহলে যে ভি এই যে বি, তাহলে তোমার বি ভি, তাহলে কি হবে? বলটা এই বরাবর কাজ করবে। সো বলটা যখন এই বরাবর কাজ করবে, তখন আলটিমেটলি এই জিনিসটা তো একটু ভিতরে ঢোকার চেষ্টা করবে নাকি? হ্যাঁ কি না? করবে তো, ঠিক? তাহলে আলটিমেটলি এই জিনিসটা কি হবে? এই 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 দিকে, তো এই বোর্ডের প্রেক্ষাপটে যদি আসো, তাহলে এখানে বিটাই কিন্তু ভিতরের দিকে, মানে এই বোর্ডের প্রেক্ষাপটে আসি তাহলে ভালো হবে আরো। তাহলে এটাতে এই এই যে এরকম করে ক্রস গুণ করতে হবে, কারণ এদিকে বেগ আর ভিতরের দিকে ঢুকছে বি, তাহলে এই, তাহলে বলটা উপরের দিকে, তাহলে বলটা উপরের দিকে থাকলে কি হবে? এই একটু হলেও তো উপরের দিকে বাঁকাবে, তাহলে একটু উপরের দিকে বাঁকালে এবার দেখো বেগের দিক এইটা আর ভি এর দিক তো নিচেই, এবার বল এদিকে হবে মানে আরও বাঁকাবে, এরকম করে বাঁকাতে বাঁকাতে আসলে এটা এরকম সার্কেল হয়ে যাবে। আর এই বলটাই ওই কেন্দ্রমুখী বল। কি বল? মানে যখনই মানে বলের মানটা ফিক্স থাকে, কিউ ভিবি মান ফিক্স না, মানটা ফিক্স, আর ডিরেকশনটা এরকম এরকম করে কার্ভ হচ্ছে, এটাই কেন্দ্রমুখী বলের ডেফিনেশন। সো আলটিমেটলি এখানে কেন্দ্রমুখী বল দেখতে পাচ্ছ। সো কেন্দ্রমুখী বল দেখা মানে গতিপথটা হবে বৃত্তাকার, আর বৃত্তাকার গতিপথের শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল থাকে আর কেন্দ্রমুখী বলের একটা যোগানদাতা থাকে, তাই না? সো এইখানে এই কেন্দ্রমুখী বলের যোগানদাতাকে বলো বলো চুম্বক বল। সো এইখানে কেন্দ্রমুখী বলের যোগানদাতা হচ্ছে চুম্বক বল, অ্যান্ড কেন্দ্রমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর চুম্বক বল কত বলো? কিউ ভি বি আই সাইন 90 না, তো যা 90 ওকে লিয়ে আনার দরকার আছে। তাহলে এইখান থেকে যদি আমরা একটু রেডিয়াসটা বাইর করি, দেখো স্কোয়ার আর ভি কেটে যাবে, সো রেডিয়াস হবে এম ভি বাই কিউ বি, দ্যাট ইজ দ্য রেডিয়াস। এম ভি বাই কিউ, এম ভি বাই কিউ বি, অর্থাৎ এই রেডিয়াসটার দিকে একটু সুন্দর করে খেয়াল করলে তুমি দেখতে পাবা আর ইজ প্রপোর্শনাল টু এম। ভর যত বেশি হবে রেডিয়াস তত বেশি হবে। আমি একটু ফিল করাই, কারণ কি? আলটিমেটলি ঘোরাচ্ছে কে? চুম্বক না? চুম্বকের কাজই ঘোরানো, মানে চুম্বকের কাজই রোটেশন, কারণ ওর বলরেখার ধর্মই রোটেশন। সো যে যত হালকা, ওকে হাত দিয়ে ধরে ঘোরানো সহজ না। কলমটাকে কি সুন্দর করে ঘুরাতে পারছি, কারণ কলমের জায়গাটা যে একটা হাতি হতো, ধরে ঘোরানো যাবে? সো ভর যত বেশি, ঘোরাতে কষ্ট তত বেশি, তার মানে ঘোরাতে বড় রেডিয়াস প্রয়োজন, হ্যাঁ কি না? তাই আর ইজ প্রপোর্শনাল টু এম। আর এই আর ইজ প্রপোর্শনাল টু 1/b, কারণ ঘুরাবে কে? বি। তাহলে বি যদি দুর্বল হয়,
মানে বি যদি কম হয় তাহলে আরটা অনেক বড় লাগবে, আর যদি বি শক্তিশালী হয় তাহলে তাড়াতাড়ি ঘুরে যাবে। সো আর ইজ প্রপোর্শনাল টু 1/b। সো এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কেস কয় নাম্বার গেল? 3। এই 3 নাম্বার থেকে সিকিউ হয়, ঠিক আছে, যে অঙ্ক হয় ওই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হয়। কথা ওকে? চলে আসি 4 নাম্বার কেস। কেস 4। কেস 4। কেস 4টা আরো মজার, সেরা। এই বরাবর ধরো আছে ই, আর এই বরাবর একটা চার্জকে নিক্ষেপ করলাম ভি বেগে। এবার বলো গতিপথ কেমন হবে? বুলো 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 গতিপথ কেমন? এবার বলো গতিপথ তুমি কেমন হবা? এত ভয়ের তো কিছু নেই। এখন আমি একটু মিলাই দিই। গতিবিদ্যা অধ্যায় পড়াইছি, প্রাস পড়াইছি, প্রাস। প্রাসে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, অভিকর্ষ যে ত্বরণের জায়গায় আছে ই, আর আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাসে এইভাবে করে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত হয়। তাহলে আনুভূমিক বরাবর প্রাসে যা হয়েছিল এখানে তাই হবে। এই হলো গতিপথ। সো গতিপথটা হচ্ছে প্যারাবোলা। তাহলে ফার্স্ট ইয়ারে কিন্তু ফাঁকিবাজি লক্ষ্য করা গেল। প্যারাবোলা একবারে সেম তো, দেখো জির জায়গায় ই আর আনুভূমিক বরাবর ভি বেগে লাভ মারছে আর কি। আলটিমেটলি একই গতিপথ হবে না? এ হবে কি না? সো এটা কি হলো? প্যারাবোলা। কি হলো? প্যারাবোলা। গুড। লাস্ট কেস, কেস 5। যেগুলা কেস করালাম একটাও তো বইয়ে নাই, তার মধ্যেই 5 নাম্বার কেস বইয়ে তো নাই, 14 গোষ্ঠীর মধ্যে নাই, কিন্তু আসছে রাজশাহী বোর্ড 19 সালে। এই 5 নাম্বার কেসটা রাজশাহী বোর্ড 19 এসছে। তোমাদের বইয়ের সাথে মানে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো সম্পর্ক নাই আর কি। তো যাই হোক, এটাতে বোঝাই কি হয়েছে। এটাতে বলছে এই বরাবর ম্যাগনেট আছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই, ম্যাগনেট আছে, থাকুক, কে মানা করেছে? বলছে এই বরাবর ই আছে। ই মানে কি? ভেরি গুড। এখন বলছে এই চার্জকে এই বরাবর ভি বেগে ছেড়ে দিলাম, ছেড়ে কি আছে জীবনে? এবার বলো গতিপথ তুমি কেমন হবা? বলো 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 গতিপথ তুমি কেমন হবা? এটা কিন্তু উল্টাপাল্টা কোশ্চেন, কিন্তু আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, ঠিক আছে? রাজশাহী বোর্ড 19 সালের প্রশ্ন। বলো গতিপথ কেমন হবে? স্পাইরাল ধরে ফেলেছে এটাই। শোনো আমি সহজ করে বোঝাই। প্রথমে ইটাকে বাদ দাও, মানে দুটাকে আলাদা আলাদা করে চিন্তা করো। বি বাদ দিলে হতো সরল রেখা, আর ই বাদ দিলে হবে বৃত্ত। তাহলে এই হচ্ছে বৃত্ত, আর এই হচ্ছে সরল রেখা। বৃত্ত আর সরল রেখার লব্ধি কি হবে জানো? বৃত্তটা কমপ্লিট হতে পারবে না, মানে এইভাবে ঘুরবে না, ঘুরবে আগাবে, ঘুরবে আগাবে, ঘুরবে আগাবে, ঘুরবে আগাবে। তাহলে কি হলো? স্পাইরাল। কি হলো? স্পাইরাল। স্পাইরাল। অনেকে আবার এই আকৃতিটাকে হেলিক্স বলে, যদিও এটা পুরোপুরি হেলিক্স না। সো ছবি হলে ওকে। সো সিস্টেমটা তো বুঝতে পেরেছো। দেখো আরেকবার দেখো, নর্মালি এরকম বৃত্ত হওয়ার কথা, এই বৃত্তকে সরল রেখা মারবে লাথি, তাহলে বৃত্তটা আঘাত থাকবে। বুঝা গেছে? কথা ক্লিয়ার? ওকে, এই হলো কেস নাম্বার 5।
কেস নাম্বার 5। এই টাইপ শেষ। আরেকটা টাইপ আছে, লাস্ট টাইপ আজকে। কে টাইপ 12। এই টাইপের নাম হলো ইলেকট্রন এর ঘূর্ণনের জন্য, ইলেকট্রনের ঘূর্ণনের জন্য কেন্দ্রে উৎপন্ন বি। ইলেকট্রনের ঘূর্ণনের জন্য কেন্দ্রে উৎপন্ন বি। তো এটা থিওরিটিক্যাল আলোচনার আগে অঙ্ক করতে দেবো, অঙ্ক করতে করতে থিওরিটিক্যাল আলোচনা হয়ে যাবে। এই অঙ্কটা খুব স্মৃতি বিজড়িত অঙ্ক। এই অঙ্কটা বুয়েটে এসেছিল আমার সময়, তো 20টা অঙ্ক ছিল, আমি একটা অঙ্ক ভুল করেছিলাম, এটাই সেটাই। তো এই অঙ্কটা বুয়েটে আসার আগে ধরো সব কোচিং টোচিং মিলায় মোটামুটি 13 বার আমি ফাইনাল মডেল টেস্টে দিয়েছি। মানে একবারে সংখ্যাটা সব সহ, কিন্তু কনসেপ্ট ছিল আমার দুর্বল আর কি, বুঝতাম না। কনসেপ্ট দুর্বল থাকার কারণে ওই সময় ওই কোচিংয়ে করতাম, একবার ঠিক একবার ভুল, একবার ঠিক একবার ভুল, তো বুঝতাম না। তো কনসেপ্ট ছিল খুবই খারাপ আর কি, বোঝা খুব কঠিন ছিল এটা। তো বই পরীক্ষা এসছে, কোশ্চেন তো কমন, কিন্তু কোশ্চেন কমন পেলাম নাই, উত্তর কমন পেতে হয়। কোশ্চেন কমন পাওয়ার পর হ্যাঁ আমি যেটা পারি, কিন্তু তখন লিখতে গিয়ে আচ্ছা আমার তো মাথায় এই 2টা নিয়ম আসছে, একটাতে 0 পেতাম, একটাতে 10 পেতাম, কোনটাতে 0 পেতাম, কোনটাতে 10 পেতাম, কনসেপ্ট তো নাই। খুব 10 করে মাথায় প্রেশার দিয়ে চেপে চুপে একটা অঙ্ক করলাম, বার এসে বই খুলে দেখি মারা 10 মার্ক নগদে শেষ। তো যাই হোক, এই অঙ্কটা এখন করতে দেবো, পারলেই বুয়েট নিশ্চিত। করে ফেলো, ঠিক আছে? দেখি, হাইড্রোজেন পরমাণুতে, হাইড্রোজেন পরমাণুতে কোনো ইলেকট্রন 0.53 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2.16 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান, এর জন্য বৃত্তের কেন দেবো, হাইড্রোজেনের কেন্দ্রে উৎপন্ন চুম্বক ফ্লাক্স ঘনত্ব কত? চুম্বক ফ্লাক্স ঘনত্ব কত? ওকে, চেষ্টা করো 1-2 মিনিট। কত? একবার কয় 5.3, আরেকবার কয় 12.3। হতে পারে, নাও হতে পারে, বাকিরা ট্রাই করো। এই নো কথা, অনলি উত্তর।
হচ্ছে হচ্ছে হইল না, আমি এই ভুলটাই করেছিলাম। আচ্ছা, এই ভুলটাই আমি করেছিলাম। কত আসছে তোমার বলো, বলো না। আমি এই ভুলটাই করেছিলাম, এটাই উত্তর হবে। এটা এই ভুলটাই আমি করেছিলাম। 12.3 আসল উত্তর হবে 12.3 টেসলা। আর যাদের ওই 2 পয়েন্ট সামথিং এসছে, এই ভুলটাই আমি করেছিলাম। তো এই অঙ্কটা আমি 30-31টা নিয়মে ভুল করতে পারি। তো এখন তো ভুল শিখিয়ে তোমাদের লাভ নাই, ঠিকটা শিখতে হবে। তোমরা, আমি হাঁটাহাঁটি করে দেখলাম তো, যে ভুলটা তোমরা সব থেকে বেশি করেছো সেটা হচ্ছে এরকম যে তোমরা ওই যে না বুঝে প্রশ্নে কি কি দেওয়া আছে। নর্মালি আমরা এটাই করি আর কি, যা তোমরা করো, যা আমিও করতাম, আমরা জানি তো, তাই না? নর্মালি আমরা কি করি, কি কি দেওয়া আছে, আরে এখানে ব্যাসার্ধ আছে, আরে এখানে বেগ আছে, আরে ইলেকট্রন নাকি, তার মানে এর ভরও জানি, ভেরি গুড, বাইর করতে হবে বি, তাই না? দেখছি এম জানি, আর জানি, কিউও জানি, তাই না? ইলেকট্রন মানে কিউও জানি, তাহলে কিউ জানি, আর জানি, এম জানি, ভি জানি, আর কিছু লাগে নাকি? একটু আগে তো ভাই পড়ালেন আপনি, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভি বি। সো এইখান থেকে সুন্দর করে আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি করে ফেলেছে নাকি? হ্যাঁ কি না? এখন উত্তরে বের করে ফেলেছে ভাই। আর তো না, তোমাদের কি লাগবে? বি লাগবে। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে এম ভি বাই কিউ আর, একবারে সব শেষ। হ্যাঁ কি না? আমি ওইটাই করেছিলাম, আমরা এটাই আমি করে এসেছিলাম। ইয়া পিওর গাঞ্জা খুঁড়ি জিনিস, খুবই দুঃখের বিষয়। এরকম করে ঠিক করলে বইটা ফার্স্ট হয়ে যেতে পারতাম। এই যে বি, এই যে বিটা ছিল বাবা, এই বিটা হলো এক্সটার্নাল বি। মানে তুমি যদি আগের অঙ্কেও খেয়াল করো, দেখো এই বি কিন্তু বাজার থেকে কিনে আনা, এটা কিন্তু তড়িতের কারণে উৎপন্ন হওয়া বি না। এটা কি তড়িতের জন্য উৎপন্ন হওয়া বি? ভালো করে বলো, উৎপন্ন হওয়া বি? মোটে না। তো এটা যদি তড়িতের জন্য উৎপন্ন হওয়া বি না হয়, তাইলে এই এক্সটার্নাল বিতে তোমাকে বের করতে বলেনি। আর এক্সটার্নাল বিতে এখানে দেওয়া নাই, এখানে বলছে একটা ইলেকট্রন ঘুরতেছে। নর্মাল ইলেকট্রন ঘুরে না, ওই ঘূর্ণনের কারণে কেন্দ্রে বি কত। অর্থাৎ এখানে কোয়েশ্চেনে তোমাকে বলছেই উৎপন্ন বি বের করতে। উৎপন্ন বি বের করার বেসিক্যালি তুমি একটাই সূত্র জানো, সেটা হচ্ছে বায়ো-সাভার্ট ল। এবং যেহেতু কেন্দ্র টাইপ বলছে, তার মানে একটাই সূত্র তোমার কাছে আছে। একটু কষ্ট করে বলবা সূত্রটা কি? মিউ নট আই এন বাই 2r। এখন মিউ নট তুমি জানো, 2rও তুমি জানো, আই আর এন তোমার দরকার, তাই কি না? সো আই যখন তুমি বের করতে যাবা, মাথায় অলওয়েজ রাখবা আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ তুমি জানো, এখন তুমি টি জানো না, হ্যাঁ কি না? টি এর মান 1 করলে একটু ঝামেলা, আমি একটু প্রসেসে আসি। টি জানো না, কিন্তু এতটুকু তো তুমি জানো যে একটা ইলেকট্রন একটা পরমাণুতে সমবেগে ঘোরে। সো সমবেগে তুমি নিশ্চয়ই জানো এস ইকুয়াল টু ভিটি, এই জানো না? সো এস ইকুয়াল টু ভিটি হলে টি ইকুয়াল টু এস বাই ভি। এখন ভি প্রশ্নে দেওয়া আছে, এই টাইমে যদি তুমি ক্যাপিটাল এন এর মান 1 ধরে নাও, তাহলে এস এর মান 2πr হতে বাধ্য, তাই না? এস এর মান 2πr হতে বাধ্য না? সো তুমি এন এর মান 1 ধরে নিলা, এস এর মান 2πr হয়ে গেল, টি এর মান পেয়ে গেছো, টি এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে হবে কিউ ভি বাই 2πr। ওই আইটাকে এখানে নিয়ে গিয়ে বসাই দিলেই শেষ। মিউ নট বাই 2r ইন্টু কিউ ভি বাই 2πr। একটু সাজিয়ে লিখলে
মিউ নট বাই 4 পাই কিউ ভি বাই আর স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা। মান বসাও, উত্তর চলে আসবে। উত্তর আসবে 12.3 টেসলা। খাতাম, ভেরি সিম্পল জিনিসটা। তবে লাস্টের এই লাইন ডাইরেক্ট আনা উচিত না, এইভাবে করেই আসা উচিত। এবং এমন কঠিন তো কিছু না, এখানে উৎপন্ন বি বলছে এবং বৃত্তাকার জিনিস আছে, মানে তুমি আগে এই সূত্র লেখো, দেন আয়ে যাও, দেখতে পাচ্ছ আই নাই, সো আই ইকুয়াল টু কিউ বাই টি, টি নাই, এস ইকুয়াল টু ভি টি, এস জানি না, এন এর মান 1 বসালে এস এর মান পেয়ে গেছে। সো এন এর মান 1 বসালে এস এর মান বাইর করলে, দেন টি এর মানটা সুন্দর করে নিয়ে গিয়ে বসে আসিস। পারা যাবে? এই বারবার আচ্ছা, কনসেপচুয়ালি তো মাথার মধ্যে ঢুকছে যে উৎপন্ন বি আর সাপ্লাই করা বি একই না, ঢুকছে? আমার যে জায়গায় কনসেপচুয়াল গ্যাপ ছিল তোমাদের থাকলো না তো? এই ক্লিয়ার তো? শিওর? ওকে, আশা করা যায় এটা আসলে পারবা। এই টাইপটা ভেরি ইম্পর্টেন্ট, টাইপ নাম্বার 12, ভেরি 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 ইম্পর্টেন্ট। কথা ওকে? সো বন্ধ দা খাতা, ওপেন দ্য চেকবুক। তোমাদের পাশে আছে আরে ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।